হ্যাঁ, তো ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা সবার আগে বুঝো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে পেপারটা রয়েছে তোমাদের মেজর পেপার, দেখো মেজর 101, এটাই তোমাদের অনার্স পেপার। ইংলিশ মেজর বলা হয়, কি বলা হয়? ইংলিশ মেজর। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করবো তোমাদের। দেখো তোমাদের মেজর পেপারে 3টে ইউনিট রয়েছে, ইউনিট 1, 2 আর 3। মোট এক্সাম হবে তোমাদের 60 নম্বরের, তোমাদের রিটেন এক্সাম হবে কত? 60। ইউ উইল হ্যাভ 60 মার্কস। তোমাদের 60 মার্কসের রিটেন এক্সাম হবে, প্লাস 10 নম্বরের প্রজেক্ট, প্লাস 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স। সব মিলিয়ে 75 নম্বর কিন্তু এক্সাম হবে। তাহলে রিটেন এক্সাম কত? 60। 10 হচ্ছে প্রজেক্ট, অ্যান্ড দ্য নেক্সট 5 ইজ অ্যাটেন্ডেন্স, কলেজে কতদিন যাচ্ছ এইসব নিয়ে। তার মানে 60 তোমার হাতে, আর 15 নম্বর কিন্তু কলেজের হাতে। ওকে, টোটাল তোমাদের পরীক্ষাটা কিন্তু 75 নম্বরের, 60 নম্বরের রিটেন এক্সাম হবে। এবার দেখো তোমাদের পেপারটার নাম হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন। ক্লিয়ার? এবার দেখো ইউনিট 1 থেকে তোমাদের, দেখো ইউনিট 1-এ রয়েছে লিটারেরি টার্মস। ওকে, ইউনিট 1-এ লিটারেরি টার্মস রয়েছে। লিটারেরি টার্মস মানে যে টার্মসগুলো সাহিত্যে ইউজ করা হয়। ওকে, এবার দেখো যে টার্মসগুলো সাহিত্যে ইউজ করা হয় সেটাকে বলে মেনলি লিটারেরি টার্মস। ওকে, আগে আমাদের পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে অ্যাবাউট দ্য সিলেবাস। ওকে, দেখো লিটারেরি টার্মস, এবার লিটারেরি টার্মস তোমাদের কটা রয়েছে? 14টা রয়েছে। দেখো 14টা, এই যে 14টা লিটারেরি টার্মস রয়েছে। এখান থেকে তোমাদের 30 নাম্বার আসবে। কত? 30। তাহলে ইউনিট 1 থেকেই 30 নাম্বার থাকবে। কেমন? 2 মার্কসের লিখতে হবে 10টা। তাহলে কত হলো? 2 মার্কসের 10টা যদি হয় 20, আর 5 মার্কসের লিখতে হবে 2টো, তাহলে হচ্ছে 10। তাহলে 20 + 10 = 30। ওকে, তাহলে 2 নম্বরে 10টা লিখতে হচ্ছে, 5 নম্বরে 2টো লিখতে হবে। তাহলে ইউনিট 1 থেকে 2 আর 5 আছে। ওকে, ইউনিট 2 হচ্ছে একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং মানে কি? রিসার্চ পেপার, রিসার্চ রাইটিং। কি করে একটা রিসার্চ রাইটিং লিখতে হয়, একটা ভালো লেখা কিভাবে লিখতে হয়। ওকে, এই পেপারে তোমাদের 6টা দেখো চ্যাপ্টার রয়েছে, 6টা। এখান থেকেও তোমাদের 30 নাম্বার রয়েছে। কিভাবে? 5 মার্কসের 2টো লিখতে হবে, তাহলে 10, আর 10 মার্কসের 2টো লিখতে হবে, তাহলে 20। 10 + 20 30। তাহলে দেখো এখানেও 30। এই দুটো ইউনিট মিলে 30, 30, 60 চলে আসবে। দেখতে পাচ্ছ 30, এখান থেকে 30, 60। ইউনিট 3 থেকে তোমাদের রিটেন কোনো এক্সামের কোয়েশ্চেন আসবে না। ইউনিট 3 তোমাদের পড়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন স্কিল, মানে 10 নম্বর যে প্রজেক্ট রয়েছে সেটা অনেক সময় প্রেজেন্টেশন করতে বলে কলেজ থেকে। ওকে, সেই জন্য এটা তোমাদের পড়ার দরকার নেই। তাহলে আমাদের ইংলিশ মেজরে দুটো পেপার রয়েছে, একটা লিটারেরি টার্মস, একটা হচ্ছে একাডেমিক রাইটিং। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার আমি চলে যাব তোমাদের, দেখো তোমাদের যারা 12 ক্লাস পাস করে যেহেতু কলেজে ভর্তি হয়েছে, আমি বলেই দিই ব্যাপারটা। তোমাদের মোট কি কি পড়তে হবে দেখো। মেজর পেপার পড়তে হয়, তোমাদের একটা মাইনর পেপার পড়তে হবে, ঠিক আছে, একটা এসএসসি পেপার পড়তে হয়, একটা এমডিসি পেপার পড়তে হয়, একটা ভিএসসি পেপার পড়তে হয়। আমি পরে এগুলো সব বলবো। যাই হোক, আমি এখন শুধু তোমাদের আগে শুরু করি যে ইংলিশ মেজর। এই মেজর পেপারটাতে দেখো তোমাদের লিটারেরি টার্মসের 14টা টার্মস রয়েছে, তাই তো? এবার আমি আগেও বলেছি তোমাদের অলরেডি যে আমি যে কোনো টপিক তোমাদের পড়াবো 3টে প্যাটার্নে। ধরো এটা তোমাদের তো সিলেবাস, এবার এই সিলেবাসটা মানে লিটারি টার্মস থেকে তোমাদের কোন বইটা কিনতে বলেছে? এমএইচ অ্যাব্রামসের বই কিনতে বলেছে লিটারেরি টার্মসের উপর। আমি কি করব? আমার নিজস্ব নোটটা তোমাদের আগে দেবো। নিজস্ব নোট দিয়ে এখানে কি তোমাকে পুরো পুরো জিনিসটা শেখাবো। ধরো তোমাদের রয়েছে এখানে পার্সোনা বা জ বা ট্র্যাজেডি বা কমেডি বা এপিক। আমি কি করব? আগে আমার নোট থেকে পুরোপুরি এপিক তোমাদের শেখাবো, A to Z শেখালাম। 2 নম্বর হচ্ছে প্রেসক্রাইব বুক। তোমাদের যে বইটা প্রেসক্রাইব রয়েছে, মানে এমএইচ আব্রামসের বইটা ধরো যেমন তোমাদের রয়েছে, তারপরে এমএইচ আব্রামসের বইটা থেকে পড়াবো। তারপরে তোমাদের নোটস দেবো 2, 5 আর 10। একটা করে টপিক শেষ হবে, সেদিনই তোমরা নোটস প্রোভাইড পেয়ে যাবে। আমি আগেও বলেছি এইখানে পড়াশোনা শুধুমাত্র মার্কস তোলার জন্য নয়। দুটো জিনিস মাথায় রাখতে হবে আমাদের, শিখতে হবে, মানে ক্রিয়েটিভ লার্নিং। এমন ভাবে শিখবো সেই টপিকটার উপরে যেন আমি বক্তব্য দিতে পারি, কাউকে বোঝাতে পারি। হলো 2 নম্বর হচ্ছে মার্কস। এই দুটো জিনিস কি আমরা মাথায় রাখবো আমাদের জার্নিতে। ওকে, চলো আজকে আমাদের টপিক হচ্ছে এপিক। আজকে আমাদের টপিক হচ্ছে এপিক। আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু ট্র্যাজেডি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে আমাদের এপিক। ওকে, দেখো প্রথমত আমি বলতে চাই তোমাদের হোয়াট ইজ এপিক। বিফোর গোয়িং ইনটু দ্য এপিক, আই মাস্ট আস্ক ইউ আ কোয়েশ্চেন। তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। Suppose I ask you to name the greatest heroes you know.
You may, if I ask you, what are the greatest heroes that you know? You will say Ram, Arjun, Achilles, Beowulf. Have you ever wondered why their stories are so long and why they are remembered for their centuries, for the centuries? Remember, these stories are called epic. Epic মানে কি? মহাকাব্য। এবার মহাকাব্য বলতে কি বোঝানো হয় আগে শোনো। মহাকাব্য, এপিক মানে কি? মহাকাব্য। ওকে, এপিক মানে কি? মহাকাব্য। এবার এই এপিকটা হচ্ছে, মনে রাখবে তোমরা, যে এপিক হচ্ছে মহাকাব্য। এপিক হচ্ছে এমন একটা গল্প, ধরো তোমরা রামায়ণ পড়েছো, রামায়ণের গল্প শুনেছো, মহাভারত শুনেছো, ইলিয়াড পড়েছো বা ইলিয়াডের গল্প শুনেছো, বা অডিসিয়াস বা অডিসি, যে পৃথিবীতে মোট 4টে পপুলার এপিক রয়েছে: ইলিয়াড, অডিসি, দা রামায়ণা, আর হচ্ছে দা মহাভারতা। ওকে, তারপর হচ্ছে আমরা বলতে পারি বেউলফ, আর হচ্ছে এনিয়াড। আচ্ছা, তোমরা খাতায় এগুলো লিখে রাখো, মানে পপুলার এপিক্স কোনগুলো, পপুলার এপিক্স খাতায় নোট ডাউন করো। ওকে, খাতায় নোট ডাউন করে রাখো, তবেই কিন্তু ক্লাস চলাকালীন ক্লাস নোট নেবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ক্লাস করার পর একটা জিনিসও থাকবে না, তোমরা বুঝতে পারবে না। সো ইউ মাস্ট হ্যাভ টু গিভ ইউর বেস্ট পারফরমেন্স ইন দ্য ক্লাস। তোমাদের এখানে যা করানো হবে এরপরে তোমাদের কোনো কিছু প্রয়োজন নেই। ইট ইজ মাই প্রমিস টু অল অফ ইউ। ওকে, দেখো পয়েন্ট করে রাখো যে এগুলো রাইটার্স কারা, ভালো করে বুঝে নাও। এদের রাইটার্স মানে ইলিয়াড কে লিখেছিল, যেমন ইলিয়াড হচ্ছে, মানে ইলিয়াড আর ওডিসি দুটোই বাই হোমার। কি বললাম? হোমার। রামায়ণ হচ্ছে বাল্মীকি। দা মহাভারত হচ্ছে ব্যাসদেব বলা হয়, ব্যাসা বা বেদ ব্যাসা বলা হয়। ওকে, বেউলফের কোনো রাইটারের নাম পাওয়া যায় না, আননোন। ওকে, আননোন। আচ্ছা, আর এনিয়াড হচ্ছে ভার্জিলের লেখাকার, ভার্জিল। প্রথমে কিছু এপিকের এক্সাম্পল দিলাম। আচ্ছা, এবার এপিক কাকে বলে সবার আগে শুনবো। আচ্ছা, ভালো করে বোঝো, ইলিয়াডের একটু গল্প শোনো আগে। ইলিয়াডের গল্প আগে একটু বলে দিই। আচ্ছা, ইলিয়াডের গল্পটা কি? ইলিয়াডে আমরা দেখতে পাচ্ছি দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, দুটো শহরের মধ্যে যুদ্ধ হয়। একটা হচ্ছে গ্রিক, একদিক হচ্ছে গ্রিক ভার্সেস ট্রয়। খুব ভালো করে শুনবে, এই গ্রিকদের আর ট্রয়দের মধ্যে যুদ্ধ হয়। এবার এই যুদ্ধে কি হয়? গ্রিকদের দলে কে থাকে? গ্রিকদের দলে থাকে হচ্ছে অ্যাকিলিস। এই অ্যাকিলিস কি করে? একসঙ্গে হাজারো লোককে, মানে দ্য সিঙ্গেল পার্সন ক্যান কিল হান্ড্রেডস অফ পিপল, এতটাই পাওয়ারফুল লোক। ওকে, সে কি করছে? ট্রয়ের হান্ড্রেডস অফ পিপল কি কিন্তু হত্যা করছে। এবার দেখো আর একটা গল্প বলি, দা রামায়ণা। রামায়ণাতে কে হিরো? লর্ড রামা, তাই তো, লর্ড রামা। এবার ইনি কি করছেন? কাকে পানিশমেন্ট দিচ্ছেন? এনার এগেনস্টে কে? রাবানা, রাবণ যাকে বলা হয়, তাই না? আচ্ছা, দা মহাভারত যদি তুমি দেখো, সেখানে কি দেখবে? প্রধান চরিত্র কারা রয়েছে? যে পান্ডাবাস। এর এগেনস্টে কারা রয়েছে? কৌরবস বা দুর্যোধন বলতে পারো, দুর্যোধনা। ওকে, কৌরবসদের হেড। এবার ভালো করে বোঝো, যে গল্প যে গল্প একটা পপুলার গল্প, এপিক মানে হচ্ছে অনেক বড় হবে। প্রথম কথা কি? অনেক বড় হবে এপিক। সেখানে একটা খুব পাওয়ারফুল হিরো থাকবে। শুধু হিরো পাওয়ারফুল থাকবে তাই নয়, হিরোর বিরুদ্ধে যে থাকবে সেও কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল হবে, তাই তো? সেও কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল হবে, সেও কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল হবে। তার মানে এমন কোনো মহাকাব্য বা এমন কোনো গল্প যেখানে মহান হিরোদের কথা বলা হয়ে থাকে, তাদের অ্যাকশনের কথা বলা হয়ে থাকে, এবং তারা যুগ যুগ ধরে কিন্তু তারা মানুষের মধ্যেই বেঁচে থাকে। এবং বুঝতে পারলে? তাহলে এপিক কাকে বলে এবার আমরা দেখবো। এপিক ইজ আ এপিক ইজ আ লং, কারণ অনেক বড় হয়।
ন্যারেটিভ মানে কি, গল্প থাকে না, এপিকের মধ্যে একটা গল্প থাকে। এপিক ইজ আ লং ন্যারেটিভ ইন ভার্স। কিভাবে লেখা হয়? কবিতার ভাষায় লেখা হয়। এপিক লেখা হয় কোন ভাষায়? কবিতার ভাষায় লেখা হয়। ডিলিং উইথ দ্য এক্সট্রাঅর্ডিনারি ডিডস। কি নিয়ে ডিল করে এপিক? এক্সট্রাঅর্ডিনারি ডিডস। দেখো এপিকের যে হিরো হবে, দেখো লর্ড রামা বা লর্ড রাম এক্সট্রাঅর্ডিনারি হিরো, তো তিনি এক্সট্রাঅর্ডিনারি কাজ করছেন, তো তাহলে তার কাজগুলো হবে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি অফ দ্য প্রোটাগনিস্ট। কি? আচ্ছা বলো তো, আমাকে একটা কথা বল, লর্ড রাম উনি তো একজন ভগবান, বা যদি তুমি ইলিয়াড গল্প পড়ো, ইলিয়াডের অ্যাকিলিস, তার মধ্যেও কিন্তু সেও কিন্তু দ্য সন অফ দ্য গডেস, একজন দেবীর সন্তান, তার মধ্যেও মারাত্মক পাওয়ার রয়েছে। এই অ্যাকিলিস এমন একজন হিরো যে শুধুমাত্র কোনোদিনই মারা যাবে না, শুধুমাত্র তার পায়ের গোড়ালিতে যদি কেউ মানে কেউ আঘাত করে তবেই সে মারা যাবে না। মানে কি মনে রাখবে, এপিক হিরো, যে এপিক হিরো হবে সে কখনো কখনো গড হতে পারে বা ডেমি গড হতে পারে। ডেমি গড মানে কি, গড নয় তবে গডের মতো পাওয়ার তার রয়েছে, হতে পারে, যেমন অ্যাকিলিস ডেমি গডের মতো পাওয়ার রাখছে। এপিক হিরো যে হবে সে কিন্তু পুরো দেশকে রিপ্রেজেন্ট করবে, দেশের কোনো সমস্যা হলেই তার কাছে সবাই ছুটে যাবে। বুঝতে পারলে? তাহলে এপিক কি ভালো করে বুঝে নাও। এপিক ইজ আ লং ন্যারেটিভ ইন ভার্স, কবিতার ভাষায় লেখা হয় বলে বললাম, যেখানে ডিলিং উইথ দ্য এক্সট্রাঅর্ডিনারি ডিডস, ডিডস মানে কি অ্যাকশন, অফ দ্য প্রোটাগনিস্ট, যে প্রধান চরিত্র থাকবে তার এক্সট্রাঅর্ডিনারি কাজ নিয়ে কিন্তু সেখানে ডিল করা হবে। রিপ্রেজেন্টেড অ্যাজ আ টাওয়ারিং পার্সোনালিটি, যে প্রধান চরিত্র হবে সে তো একটা টাওয়ারিং পার্সোনালিটি। টাওয়ারিং মানে কি, টাওয়ার মানে হচ্ছে অনেক বড় যেগুলো, বা টাওয়ারিং পার্সোনালিটি মানে কি, যার পার্সোনালিটি খুব পাওয়ারফুল, খুব ক্যারিসমেটিক পার্সোনালিটি রয়েছে, মানে যাকে দেখে দেশের লোক ভরসা পাবে, সেই লোকটাই তো, তার তো টাওয়ারিং পার্সোনালিটি রয়েছে। অ্যালং উইথ অ্যান ইকুয়াল অপোনেন্ট, কি দেখতে পাচ্ছ, ইন স্ট্যাচিওর মানে কি, যে প্রধান চরিত্র হবে এপিকে, যে এপিক হিরো হবে, তার বিরুদ্ধে যে অপোনেন্ট থাকবে সেও কিন্তু ইকুয়াল পাওয়ারফুল হবে। এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল যদি দিই এই যে এক্সাম্পল যদি দিই, লর্ড রামার এগেনস্টে কে ছিল? রাবণা ছিল বা রাবণ। তাহলে এই রাবণে কিন্তু খুব পাওয়ারফুল, এটাও কিন্তু মনে রাখতে হবে, রাবণে কিন্তু ইকুয়াল পাওয়ারফুল। বেউলফ গল্প পড়ো, ওখানে দেখবে মনস্টার রয়েছে। বুঝতে পারলে? ওকে, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা তোমাদের একটা জিনিস শেখাই, হ্যাঁ একটা জিনিস শেখাই, আহ, যদি কোনো লেখকের নাম খুঁজে না পাওয়া যায়, জানা যায় না, সেটা হয় অ্যানোনিমাস বা আননোন। কি বলা হয়? অ্যানোনিমাস রাইটার। মানে কি, এই রাইটারের, এটা যে রাইটার কি আমরা জানি না। ANONYMOUS, অ্যানোনিমাস রাইটার। ওকে, আচ্ছা তাহলে কি দেখলাম আমরা? ওকে, ইট ইজ কম্পোজড ইন আ সেরিমোনিয়াস গ্র্যান্ড ইন স্টাইল। সেরিমোনিয়াস গ্র্যান্ড স্টাইল মানে কি? আচ্ছা এপিকের স্টাইলটা কিন্তু খুব গ্র্যান্ড স্টাইল হবে, এপিকের স্টাইল কিন্তু গ্র্যান্ড স্টাইল হবে, মানে নর্মাল, মানে নর্মাল ভাবে লেখা হবে না সেটা, মানে স্টাইলটাই খুব গ্র্যান্ড স্টাইল। বলতে কি, সেটার সেটার ভাষাটা কেমন হবে? গ্র্যান্ড স্টাইল বলতে কি বোঝায় দেখে নাও, খাতায় লিখে রাখবে কিন্তু এগুলো সব। দেখো গ্র্যান্ড স্টাইল মানেটা কি, না শিখলে কিন্তু হবে না, শিখতে হবে সাহিত্যকে। আমি বছরের পর বছর একই কথা স্টুডেন্টসদের বলে আসছি, যে যদি তোমরা শেখো তবেই কিন্তু ভালো মার্কস পাবে। তুমি কতটা ভালো স্টুডেন্ট ইংরেজিতে সেটা বড় কথা নয়, তোমার যদি শেখার মানসিকতা থাকে, তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব, এটা আমার রেসপন্সিবিলিটি। পরীক্ষার আগে প্রত্যেকটা টপিক শিখে কমপ্লিট করাবো, ইট ইজ ফুললি মাই রেসপন্সিবিলিটি। তোমাদের কাজ হচ্ছে বাড়িতে শুধু পড়াটুকু রেডি করা। এমন কোনো ক্লাস হবে না যে ক্লাস করার পরে এটা মনে হবে যে যা আজকের ক্লাসটা আমরা বুঝলাম না। ইট ক্যান নট বি হ্যাপেন। তোমরা যতক্ষণ না বুঝবে বারবার জিজ্ঞেস করবে। গ্র্যান্ড স্টাইল বলতে কি বোঝায় দেখো, গ্র্যান্ড স্টাইল মানে ল্যাঙ্গুয়েজটা হবে খুব এলিভেটেড। এলিভেটেড মানে কি, খুব মর্যাদাপূর্ণ ভাষা, মানে তারপরে হচ্ছে ফর্মাল টোনে কথা বলা হবে, খুব ভদ্রভাবে জিনিসটা লেখা হবে। ওকে, মানে কি, ধরো তারপরে আমরা বলতে পারি আরো যে ম্যাজেস্টিক, খুব মর্যাদাপূর্ণ কথাবার্তা বলা হবে। মানে এটা এক্সাম্পল দিই, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, মানে যে সিং
গডেস কমা দ্য wrath অফ অ্যাকিলিস, ইলিয়াড থেকে বলছি আমি এটা, হ্যাঁ। এবার দেখো ভালো করে ভাষাটা দেখো, গডেসের কথা বলছে, নর্মাল কোনো কথা নেই, তাহলে বাক্যের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর পাওয়ারফুল ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। আচ্ছা, দ্য এপিক ইজ অ্যান আউটগ্রোথ অফ ট্র্যাডিশনাল স্টোরি টেলিং। আচ্ছা, এপিক কিভাবে হয় জানো? মানে ধরো মহাভারতের গল্পটা বা দ্য রামায়ণের গল্পটা বা ট্র্যাডিশনাল স্টোরি টেলিং বলতে কি বোঝায়, ভালো করে বোঝায় যে গল্পটা মানুষের মধ্যে প্রচলিত ছিল এতদিন ধরে। এবার একজন রাইটার তিনি ভাবছেন না এবার আমি এটাকে এক জায়গায় করব এবং এক জায়গায় করে একটা লেখা লিখবো, সেটা হচ্ছে আমাদের মানে ট্র্যাডিশনালি সবাই জানে গল্পটা এপিকের। ওকে, দ্য এইম অফ দ্য এপিক পোয়েটের উদ্দেশ্য কি জানো? ইজ নট টু ক্রিয়েট আই স্টোরি, একটা গল্প তৈরি করা নয়, বাট টু রাইট অ্যান এপিক আউট অফ প্রি এক্সিস্টিং, মনে রাখবে প্রি এক্সিস্টিং মানে কি, যে গল্পটা অলরেডি উপস্থিত রয়েছে, যে গল্পটা অলরেডি মানুষের মুখে প্রচলিত। র্যাডিক্যাল চেঞ্জেস আর নট ডিজায়ারেবল ইন দ্য এপিক। ধরো ইলিয়াডের গল্প সবাই জানতো সাধারণ মানুষ, এবার হোমার যদি পুরোপুরি অনেক চেঞ্জ করে দিত তাহলে কি মানুষ মেনে নেবে? সেজন্য বলছে র্যাডিক্যাল চেঞ্জেস মানে কি পুরোপুরি পরিবর্তন, মানুষ মেনে নেবে না। বিকজ জেনারেলি স্টোরি ইজ অলরেডি নোন টু দ্য রিটার, কারণ অলরেডি যে পাঠক রয়েছে সে কিন্তু গল্পটা জানে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো এপিকের ডেফিনেশন? হ্যাঁ বলো। না 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 না, রাইটারের নামই জানা যায় না তখন। ওকে, দেখো এপিক এবার কত রকমের হয়, দেয়ার আর মেনলি টু টাইপস অফ এপিক। প্রধানত মনে রাখবে দুই ধরনের এপিক হয়ে থাকে, প্রধানত দুই ধরনের এপিক কিন্তু হয়ে থাকে। ওকে, একটা হচ্ছে প্রাইমারি এপিক, একটা হচ্ছে সেকেন্ডারি এপিক। কি বললাম? প্রাইমারি এপিক, এর আরেকটা নাম হচ্ছে ওরাল এপিক, আরেকটা নাম হচ্ছে দ্য এপিক অফ গ্রোথ, আরেকটা নাম হচ্ছে প্রিমিটিভ এপিক। প্রাইমারি এপিকের এগুলো নাম রয়েছে কিন্তু। ওকে, এগুলো মনে রাখবে, প্রাইমারি এপিকের এগুলো নাম রয়েছে। ওকে, আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি এপিক বা লিটারারি এপিক বা দ্য এপিক অফ আর্ট। ওকে, এটাও কিন্তু মনে রাখবে তোমরা। তো মোট এপিক দু রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি এপিক, যার একটা নাম, আরেকটা নাম হচ্ছে ওরাল বা এপিক অফ গ্রোথ বা প্রিমিটিভ এপিক। আর সেকেন্ডারি এপিকের আরেকটা নাম কি, লিটারারি এপিক বা দ্য এপিক অফ আর্ট। ওকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো প্রথমে আমাদের জানতে হবে যে প্রাইমারি এপিক বলতে কি বোঝায়। প্রথমত মনে রাখবে প্রাইমারি এপিক বলতে কি, যে গল্পটা মানুষের মধ্যে অলরেডি, যে গল্পটা মানুষের মধ্যে অলরেডি প্রচলিত ছিল এবং একজন রাইটার সেটাকে লিখছেন, মানে জেনারেশনের কাছে পপুলার। ওকে, জেনারেশনের কাছে হয়তো পপুলার একদম। ওকে, এবং ধরো আমরা বলতে পারি যে পুরো এলাকার লোক কিন্তু সেই গল্পটা জানে এবং জেনারেশন টু জেনারেশন এই গল্পটা চলে এসছে, এবং সেই টাইমে একজন রাইটার ভাবলো এই গল্পটাকে আমি এক জায়গায় করে একটা এপিক লিখবো, এটাকে বলে প্রাইমারি এপিক। আর সেকেন্ডারি এপিক কি জানো তো? সেকেন্ডারি এপিক হচ্ছে যে যে গল্পটা অলরেডি, মানে যে গল্পটা রাইটার, যেটা ধরো সাপোজ মানে আহ বলতে পারো, মানে একটা কথা বলতে পারো, ধরো প্রাইমারি এপিকের একটা এক্সাম্পল দিই, ইলিয়াড। ঠিক আছে, আর সেকেন্ডারি এপিকের এক্সাম্পল হচ্ছে ধরো প্যারাডাইস লস্ট। এবার প্রাইমারি এপিক কোনটা? যেটা অলরেডি ট্র্যাডিশনে সবাই জানে, কিন্তু রাইটার কে, গল্পগুলো মানুষের মুখে মুখে সব ছড়িয়েছিল, রাইটার কে জানা যায় না। এবার অ্যাকচুয়ালি ওগুলোকে এক জায়গায় করে রাইটার একটা গল্প লিখলো, গল্পের নাম হচ্ছে দা ইলিয়াড। ভালো করে বোঝো, এটা হচ্ছে প্রাইমারি এপিক। কিন্তু আরেকজন হচ্ছে ধরো সেকেন্ডারি এপিকে যখন যাবো আমি, ধরো প্যারাডাইস লস্ট, মানে একটা গল্প রয়েছে, গল্পটা হচ্ছে বাইবেল। বাইবেল হচ্ছে দ্য রিলিজিয়াস বুক অফ দ্য খ্রিস্টানস। এই বইটা থেকে একজন রাইটার বইটাকে পড়লেন, পড়াশোনা করে জ্ঞানটা নিলেন এবং তিনি নতুন করে
আবার লিখছেন ইনফ্লুয়েন্সড হয়ে, এটাকে বলা হয় সেকেন্ডারি এপিক। প্রাইমারি এপিক কি বললাম তাহলে বুঝতে পারলে? প্রাইমারি এপিক জেনারেশন টু জেনারেশন মানুষের মুখে মুখে প্রচার থাকে এবং আসল রাইটার জানা যায় না এই গল্পগুলোর। কিন্তু সেকেন্ডারি এপিকে একজন রাইটার বই পড়ে, সে জানে এই গল্পটার আসল রাইটার কে এবং সে তারপর নতুনভাবে একটা এপিক লিখছে, এটাকে বলে সেকেন্ডারি এপিক। তাহলে সেকেন্ডারি এপিক কি? ধর প্যারাডাইস লস্ট, রাইটার যখন পড়ছে সে তো জানে বাইবেল থেকে পড়ছে, ওকে, মানুষের মুখে মুখে প্রচলিত থেকেও বাইবেলের লেখা রয়েছে, তিনি আবার নতুনভাবে লিখছেন একটা নতুন ইনফ্লুয়েন্স হয়ে। ওকে, এবার দেখো ক্লিয়ার হলো? আমি আরো বলে দিচ্ছি। দেখো তাহলে প্রাইমারি এপিকটা কি হবে, দেখো ডেফিনেশন। হ্যাঁ বলো। হ্যাঁ দেখো এই দুটো বলে দিই আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখো আমরা বলতে পারি দ্য প্রাইমারি এপিক ইজ দ্য প্রোডাক্ট। প্রাইমারি এপিক হচ্ছে একটা প্রোডাক্ট কিসের? অফ দ্য ফোক টেলস, মানুষের মনে মনে যে গল্প প্রচলিত ছিল সেটা বলে ফোক টেলস, হুইচ ওয়ার ওরালি ট্রান্সমিটেড, মানে মানুষের মুখে মুখে ট্রান্সমিটেড হয়ে থাকে ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে। ওকে, ফর দ্য সেক অফ এন্টারটেইনমেন্ট, কেন? আনন্দের জন্য। হয়তো দাদুরা দিদিমারা বলে থাকেন এই গল্পগুলো অনেক সময়, ওকে, সেই টাইমে ইলিয়াডের গল্প মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। তারপর হোমার ভাবলেন এই গল্পটাকে এক জায়গায় করা যায়, মনে রাখবে। সুতরাং ইট ইজ নট দ্য ক্রিয়েশন অফ আ সিঙ্গেল পার্সোনালিটি, কোনো একজন লেখক যে মানে কোনো একজন যে তৈরি করছেন তা কিন্তু না, বাট দি স্টোরিজ এক্সিস্টেড, অলরেডি এক্সিস্টেড ছিল ইন ফ্র্যাগমেন্ট, ছড়িয়ে ছিটিয়ে, রাইট, আচ্ছা RIGHT, রাইট ফ্রম অ্যানশিয়েন্ট টাইম, সেই পুরানো যুগ থেকে, হ্যাভ বিন কালেক্টেড বাই সাম পোয়েটস, হয়তো কিছু কবি সেই ঘটনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবার এটাকে একটা ফর্মে নিয়ে আসলো। ক্লিয়ার? এটাকে বলা হয় প্রাইমারি এপিক, হু গেভ দ্য ফর্ম অফ অ্যান এপিক, যে এপিকের ফর্মটা দিল। যেমন হোমার্স ইলিয়াড, পরীক্ষায় আসবে, বলে দিচ্ছি কোয়েশ্চেন, হোমার্স ইলিয়াড, হোমারের লেখা ইলিয়াড, মনে রাখবে যখনই কোনো টেক্সট বুক একটা বইয়ের নাম লিখছো না, আন্ডারলাইন করবে, এটা ইলিয়াড আন্ডারলাইন করবে, হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি, তাই তো? অ্যান্ড ইন দ্য অ্যাংলো স্যাক্সন যুগের বেউলফ, অ্যাংলো স্যাক্সন হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম যুগ, আচ্ছা বেউলফ, BEOWULF, বেউলফ আর দ্য এক্সাম্পলস অফ প্রাইমারি এপিক। তাহলে প্রাইমারি এপিকের এক্সাম্পল কি? হোমারের ইলিয়াড, ওডিসি, তারপরে বেউলফ, ওকে, মহাভারতা, রামায়ণা, ওকে, এগুলো হচ্ছে সবই প্রাইমারি এপিকের এক্সাম্পল। ক্লিয়ার? ওকে, আর সেকেন্ডারি এপিক কি? সেকেন্ডারি এপিক হচ্ছে যে গল্পটা মানুষের মুখে যে ছড়িয়ে রয়েছে এদিক ওদিক তা না, ওই গল্পটার জন্য একটা বই স্থাপিত রয়েছে অলরেডি, ওই গল্পটার জন্য একটা বই স্থাপিত রয়েছে, সেই বইটা পড়ে লেখক ইনফ্লুয়েন্সড হয়ে নতুন করে লিখছেন। ওকে, সেই বইটা পড়ে লেখক ইনফ্লুয়েন্সড হয়ে নতুন করে লিখছেন। যেমন ধরো আমরা বলবো, ধরো ডেফিনেশনটা দেখবো, সেকেন্ডারি এপিক আর একটা নাম কি? দ্য লিটারেরি এপিক। ওকে, so what we see that we have seen that যে দ্য লিটারেরি এপিক ইন কন্ট্রাস্ট, মানে বিপরীত কার টু প্রাইমারি এপিকের বিপরীত, ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য নোন অথার্স, অলরেডি পরিচিত বই থেকে এগুলো নেওয়া হচ্ছে, অ্যাজ ইন টিপিক্যালি কম্পোজড ইন রাইটিং, অলরেডি হয়তো কোথাও লেখা রয়েছে, লেখক সে বইটা পড়ছেন, ইনফ্লুয়েন্স হয়ে লিখছেন। ওকে, দ্য লিটারেরি এপিক ইজ দ্য কনসাস এফার্ট, সচেতন ভাবে লেখেন, কিন্তু লিটারেরি এপিক হচ্ছে একটা কনসাস এফার্ট, মানে কি লেখক সচেতন ভাবে কিন্তু লিখছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, সো দ্য লিটারি এপিক ইজ আ কনসিয়াস এফোর্ট অফ দ্য মডার্ন পোয়েট, একজন মডার্ন কবির, বর্তমান কবির একজন লেখা, টু রাইট ইন ক্রস ইমিটেশন অফ দ্য প্রাইমারি এপিক, ক্রস দেওয়ার দরকার নেই, টু রাইট ইন ইমিটেশন অফ দ্য প্রাইমারি এপিক, মানে প্রাইমারি এপিককে অনেকটা কপি করে থাকে সেকেন্ডারি এপিক,
মানে স্টাইল বা বাদ বাকি জিনিস প্রায় সেকেন্ডারি এপিক কিন্তু প্রাইমারি এপিকের একদম কাছাকাছি। সেজন্য বলতে প্রাইমারি এপিক কপি করে কাকে, সেকেন্ডারি এপিককেই। ইট ইজ আ ওয়ার্ক অফ অ্যান ইন্ডিভিজুয়াল পোয়েট, এটা কিন্তু একজন লেখকের কাজ। ওকে, এটা কিন্তু একজন লেখকের কাজ। যেমন তোমাদের বলে দিচ্ছি, প্যারাডাইস লস্ট গল্পটা দ্য বাইবেল থেকে ইনফ্লুয়েন্স হয়েছে। তারপরে ওই ভার্জিলের দ্য এনিয়াড গল্পটা কোথা থেকে ইনফ্লুয়েন্স হয়েছে, অডিসি থেকে, ইলিয়াড থেকে ইনফ্লুয়েন্স হয়েছে। তাহলে অলরেডি একটা বই লেখা আছে, লেখক পড়ছেন এবং নতুন করে ইনফ্লুয়েন্স হয়ে লিখছেন। ওকে, সো ইট ইজ আ ওয়ার্ক অফ অ্যান ইন্ডিভিজুয়াল পোয়েট, একজন নির্দিষ্ট কবির কথা লেখা। ইট ইজ লার্নেড, এটা তাকে শিখতে হয়। বুকিশ, বুকিশ মানে বই পড়ে তাকে লিখতে হয়। ইমিটেটিভ, তারা এটা প্রাইমারি এপিককে আবার নকল করে থাকে। অ্যান্ড আ প্রোডাকশন অফ স্কিল, অ্যান্ড আ প্রোডাকশন অফ স্কিল, এবং তাদের স্কিল থেকে তারা তৈরি করে এটা। যেমন এক্সাম্পল, ভার্জিলস এনিয়াড, স্পেন্সার্স ফেয়ারি কুইন, ওকে, FAERI ফেয়ারি কুইন, মিল্টনস প্যারাডাইস লস্ট আর এক্সাম্পলস অফ লিটারেরি এপিক্স। পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবেই, গিভ 2 এক্সাম্পলস অফ লিটারেরি এপিক। বলো কি উত্তর হবে? লিটারেরি এপিকের দুটো এক্সাম্পল দিলে কি দেবে বলো? চলো ফারহানা, রিমি, শুভঙ্কর, সুব্রত, বসে থাকলে চলবে না, বলো বলো। মিল্টনের প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে ভার্জিলের এনিয়াড। ভেরি গুড, একটু জোরে বলো, একটু জোরে বলো। না, নোট আমি পাঠিয়ে দেবো, কিন্তু ক্লাসে এই যে ক্লাস চলাকালীন যে কথাগুলো আমি লিখছি এগুলো তোমরা নেবে। কিন্তু যা যা পিডিএফ আছে সব পিডিএফ তোমাদের প্রোভাইড হয়ে যাবে ক্লাস করার পরেই। এই পিডিএফটা ক্লাসের পরেই তোমরা পেয়ে যাবে। ওকে, শিখতে পারছো তো? বেশ, এবার দেখো এপিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এপিকের বৈশিষ্ট্যগুলি কি, 1 নম্বর হচ্ছে কি, এতক্ষণ যা জানলাম, দ্য প্রোটাগনিস্ট ইজ জেনারেলি আর লেজেন্ডারি হিরো। একজন লেজেন্ডারি হিরো হবেন তো, কিংবদন্তি মানুষ যাকে সবাই চেনে এক ডাকে, যার নামে পুরো দেশ কাঁপে, সেই লোকটাই তো এপিক হিরো হবেন। ন্যাশনাল ফিগার হবেন, বা দেশে এমন কেউ নেই যে তাকে চেনে না, তাই না? হু পারফর্মস সুপার হিউম্যান এক্সপ্লয়েটস বা সুপার হিউম্যান অ্যাকশনস, যে মানে মানুষের থেকে কিন্তু অনেকটা হায়ার লেভেলে থাকবে, ঠিক আছে? মানে তার পাওয়ার কিন্তু হয় গড হবে নাহলে ডেমি গড হবে, মানে তার কিন্তু একটা আলাদা ক্ষমতা থাকবে। ইন ব্যাটেল অর ইন মার্ভেলাস ভয়েজেস, হয় যুদ্ধক্ষেত্রে সে তার পাওয়ার দেখাবে, নাহলে সমুদ্র যাত্রাতে, যেমন অডিসি। অডিসি সমুদ্রের যাত্রাতে সে পাওয়ারটা দেখাচ্ছে, সমুদ্রে যত ঝড় আসছে দেবদেবীরা তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু না, তাকে আটকাতে পারছে না। তাহলে হি ইদার রিপ্রেজেন্টস দ্য হোল নেশন, মনে হবে সে পুরো দেশকে রিপ্রেজেন্ট করবে। অ্যাজ ইন ভার্জিলস এনিয়াড, ভার্জিলের এনিয়াড গল্পে যেমন দেখেছি, হু ইজ দ্য মেন হিরো অফ দ্য ভার্জিলস এনিয়াড? এনিয়াস, AENEAS, এনিয়াস। ওকে, তাহলে যে প্রোটাগনিস্ট হবেন, গল্পের এপিক হিরো হবেন, সে পুরো দেশকে রিপ্রেজেন্ট করবে, যেমন ভার্জিলের এনিয়াড, বা দ্য হিউম্যান রেস, পুরো মানব জাতিকে রিপ্রেজেন্ট করবেন, যেমন মিল্টনের প্যারাডাইস লস্ট আমরা দেখেছি। ওকে, তারপর আমরা দেখবো, আচ্ছা, হি ইজ গিফটেড উইথ ইউনিক ফিজিক্যাল প্রোয়েস, মানে ইউনিক ফিজিক্যাল প্রোয়েস মানে পাওয়ার কিন্তু তার রয়েছে। সেলফলেসনেস, স্বার্থপর হবে না, দেশের জন্য জীবনটুকু দিতে সে রাজি থাকবে। অ্যান্ড মোরাল স্ট্যাচুর, যার একটা নীতিগত দিক থাকবে, নীতিগত দিক থাকবে, STATURE, স্ট্যাচুর, নীতিগত দিক থাকবে। ক্লিয়ার হলো? 2 নম্বর বৈশিষ্ট্য কি, এপিক্স ফ্রিকুয়েন্টলি ইনকর্পোরেট সুপার ন্যাচারাল মিথোলজি। এপিকের মধ্যে কি থাকে? সুপার ন্যাচারাল মিথোলজি থাকে কিন্তু, মানে নাটক মানে এপিকের মধ্যে দেখবে গড গডেস এইসবের উপস্থিতি তুমি দেখতে পাবে। অ্যান্ড ডিভাইন ইন্টারভেনশন, ওকে, স্বর্গীয় ইন্টারভেনশন, মানে তারা বারবার করে কিন্তু নাটকের মধ্যে আসবে। গডস গডেস মিথিক্যাল ক্যারেক্টার্স অ্যান্ড ম্যাজিক্যাল এলিমেন্টস আর কমনলি ফিচার্ড, এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু রয়েছে। দিস সুপার ন্যাচারাল এলিমেন্টস, এগুলোকে বলে সুপার ন্যাচারাল এলিমেন্ট। গড গডেস যখন থাকে মানে ন্যাচারাল নয়, সুপার ন্যাচারাল, বিয়ন্ড ন্যাচারাল। ওকে, সুতরাং এই সুপার ন্যাচারাল এলিমেন্টস গুলো খুব ভাইটাল রোল প্লে করে কিন্তু গল্পে। আচ্ছা, গল্পের সেটিং কি হয়, এপিক কোন জায়গাতে হয়, সেটিং মানে কি কোন জায়গায় এপিকটা লেখা হয়। এপিক, দ্য সেটিং অফ দ্য এপিক ইজ লার্জ, অনেক বড়, অ্যান্ড কম্প্রিহেন্সিভ, বিশাল জায়গা জুড়ে হয়ে থাকে। যেমন প্যারাডাইস লস্টের সেটিং কোথায় জানো? আর্থ, পৃথিবীতে, হেভেন, স্বর্গে, অ্যান্ড হেল, নরকে, এই 3টে জায়গাতেই গল্পটা চলছে। এই গল্প এপিক কোনোদিন একটা নির্দিষ্ট জায়গায় হবে না, এর সেটিংটাও ব্যাপক কম্প্রিহেন্সিভ এবং লার্জ হবে, কারণ মহাকাব্য তো এটা।
তারপর দেখো দ্য এপিক পোয়েট ইন্ট্রোডিউসেস এপিক সিমিলি বা হোমারিক সিমিলি। আচ্ছা বলে দিই, এপিক সিমিলি বলে একটা জিনিস হয়, এটা তোমাদের এসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, আমি দিয়ে দেবো নেক্সট ক্লাসে। তোমাদের এই এপিক টপিকটা আমাদের নেক্সট ক্লাসে কমপ্লিট হবে। ওকে, কোয়েশ্চেন আনসার একদম ডিটেল দেওয়া হবে তোমাদের। এপিক সিমিলি বলতে কি জানো তো? সিমিলি মানে হচ্ছে তুলনা, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের তুলনা। আর এপিক সিমিলি মানে যে তুলনাটা অনেক বড় হয়। ওকে, যে তুলনাটা অনেক বড় হয়। ওকে, ধরো মিল্টন কি করছে, যেমন স্যাটার্ন, প্যারাডাইস লস্টে স্যাটার্নকে তুলনা করছে লেভিয়াথানের সঙ্গে। লেভিয়াথান হচ্ছে সমুদ্রের একটা দৈত্য, জায়ান্ট ক্রিয়েচার, এবং তারপর অনেক বক্তব্য দিচ্ছে, অনেক লাইন তার সম্পর্কে বলছে। এটাকে হচ্ছে যে একটা এপিক সিমিলি, অনেক বড় করে তুলনা করা। দ্য এপিক ইজ আ সেরিমোনিয়াল পারফরমেন্স অ্যান্ড ইজ ন্যারেটেড ইন সেরিমোনিয়াল স্টাইল, মানে একটা অনুষ্ঠান যেন, সেলিব্রেশন যেন করা হয় এপিককে নিয়ে, পারফরমেন্সটা খুব সেরিমোনিয়াল, একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন হবে। 6 নম্বর, এপিক্স আর ক্যারেক্টারাইজড বাই দ্য লেন্থ, এর অনেক লম্বা হবে, অনেক বড় হবে। দে আর টিপিক্যালি লেন্থি পোয়েমস অর স্টোরিজ, অনেক বড় পোয়েমস বা গল্প হবে। ওকে, অফেন 200 অর ইভেন থাউজেন্ডস অফ লাইন্স অফ পেজেস, মানে 200 লাইনের হতে পারে, বা থাউজেন্ডস অফ লাইন্স মানে 1000 লাইনের কবিতাও হতে পারে। ওকে, তারপর দেখো 7 নম্বর বৈশিষ্ট্য, একটা এপিকের একটা নির্দিষ্ট একটা গল্প থাকে। দেয়ার ইজ অলওয়েজ আ সিঙ্গেল অর্গানিক অ্যাকশন ইন এনি এপিক, যে কোনো একটা নির্দিষ্ট গল্প ধরে কিন্তু আগাবে আস্তে আস্তে। দো দ্য পোয়েট, কিন্তু অনেক সময় কবি কি করে, ডাইগ্রেশন ইউজ করে। মোস্ট ইম্পর্টেন্ট এসে কিউ, ডাইগ্রেশন বলতে কি বোঝায়, ডাইগ্রেশন বলতে কি বোঝায় মনে রাখবে। অনেক সময় কি হয়, এপিক যেহেতু অনেক বড় হয়, তো রাইটার ভাবেন যে এই এই গল্প শুনতে শুনতে হয়তো রিডাররা বোরিং হয়ে যেতে পারে একই গল্প, সুতরাং কি করে তারা ডাইগ্রেশন আনে। ডাইগ্রেশন মানে কি, ধরো ধরো ট্রোজান ওয়ার যখন ইলিয়াডে ব্যাখ্যা করছেন, হোমার কি করছে, এই ওয়ারিয়ারদের হিস্ট্রি, তাদের শিল্ড, ওকে, তাদের আগেকার ঘটনাগুলো ডিটেলে ব্যাখ্যা করছেন, যেগুলো দরকার নেই, তাই তো। ধরো আমি কথা বলছি, একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল দিই, ডাইগ্রেশন কি। ধরো তুমি একটা ক্রিকেট ম্যাচ দেখছো, বা ক্রিকেট ম্যাচ সম্পর্কে একটা কথা বলছো, কিন্তু ক্রিকেট ম্যাচ সম্পর্কে বলতে বলতে ধরো তুমি ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ সম্পর্কে কথা বলছো, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, এবং কথা বলতে বলতে ম্যাচ সম্পর্কে তুমি মহেন্দ্র সিং ধোনির ছোটবেলা, সে কোথায় পড়াশোনা করতো, কিভাবে বড় হয়েছে, সব ডিটেলে চলে গেলে, এটাকে বলে ডাইগ্রেশন, মেন গল্প থেকে সরে যাওয়া। ওকে, দেয়ার আর সেভারাল, দেয়ার আর লং সেট স্পিচেস, অনেক বড় বড় স্পিচেস থাকে, অনেক সময় দীর্ঘ স্পিচ মাঝে মাঝে থেকে যায় এপিকে। দ্য এপিক ইজ প্রেজেন্টেড, আচ্ছা দরকার নেই। আচ্ছা এটা মনে রাখবে 10 নম্বরটা, দ্য এপিক স্টার্স ইন মিডিয়াস রেস, এপিক বেশিরভাগ সময়ই কিন্তু মিডিয়াস রেসে শুরু হয়। মিডিয়াস রেস মানে কি, গল্পটা শুরুই হবে মাঝখান থেকে, কোথার থেকে, মাঝখান থেকে, এটা গল্প শুরুই হবে কোথার থেকে, মাঝখান থেকে, মনে রাখবে কিন্তু, যাতে ইন্টারেস্টটা রাখা যায়, তাই তো। তার মানে ইন মিডিয়াস রেস ইজ দ্য টেকনিক অফ বিগিনিং এ স্টোরি ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন, একদম মিডলে শুরু করবে, যাতে টেনশনটা মানে বা ইন্টারেস্টটা যাতে রাখা যায়। ওকে, যেমন দেখো ইলিয়াড শুরু হচ্ছে ট্রোজান যুদ্ধ দিয়ে নয়, বরং এটা শুরু হচ্ছে ওই শেষের 10 বছরের যুদ্ধ, একদম লাস্ট ইয়ার দিয়ে শুরু হচ্ছে, পরে গিয়ে পুরো গল্পটা বলবে। এবার যুদ্ধটা কেন হলো, কিভাবে হলো, ওগুলো পরে গিয়ে বলবে। আচ্ছা 9 নম্বরে এই বৈশিষ্ট্য নালিকা আরেকটা বলছি, দেখো ইনভোকেশন অফ মিউজ, মনে রাখবে ইন এপিক দেয়ার ইজ অলওয়েজ দ্য ইনভোকেশন অফ দ্য মিউজ। মিউজ মানে কি, কবিতার দেবী, যে যে কোনো রাইটার কবিতা লেখার সময় মিউজকে ইনভোক করেন, ডাকেন, যাতে সে পুরোপুরি ভাবে এই মিউজ তাকে গাইড করতে পারে। ঠিক আছে, মিউজ মানে হচ্ছে কবিতার দেবী। ওকে, বোঝা গেল এই 10টা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে। সো আজকের ক্লাস আমাদের এত দূরই। নেক্সট ক্লাসে আমরা জানবো যে এপিকের উপরে যে ক্যাথাটিক থিয়েটার কি, এপিক থিয়েটার কি, সব জানবো, মানে বেসিক থেকে অ্যাডভান্স পুরো শেখাবো। তারপরে তোমাদের এম এ আব্রামসের বইটা যেটা রয়েছে সেটা যে দেখাবো, দেখবে তোমাদের টোটাল রেডি হয়ে গেছে অলরেডি। ওকে, তাহলে পুরোটা আমরা শিখবো, দেন নেক্সট ক্লাসে এটা কি করবো, আমরা এটা শিখবো, দেন এম এইচ আব্রামসের বইটা পড়াবো। এই দেখো 2 মার্কস 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের পুরো রেডি করা রয়েছে একদম। ওকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেম এভাবে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে পরের ক্লাসে। দেখো এই নোটটা তোমাদের যেমন এই বছর আসবে, রাইট এ নোট অন দ্য প্রাইমারি এপিক, খুব ভাইটাল রয়েছে। ওকে, তো দেখো এরকম ভাবে, এবং একদম অ্যাডভান্স লেভেলের নোট এটা। প্রথমে ডেফিনেশনটা দিয়েছি দেখো, তারপরে কিভাবে কালচারের সঙ্গে রিলেটেড সেটা দিয়েছি, তারপর দেখো কিছু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস দিয়েছি, তারপরে দেখো কিভাবে প্রাইমারি এপিকের হিরো কিভাবে হয়, এক্সাম্পল দিচ্ছি, সাথে দেখো এক্সাম্পলও দিয়েছি প্রচুর,
যাতে তোমার মিস না হয়। ফুল মার্কস একদম 5-এর মধ্যে এইভাবে নোট লিখলে 4.5 করে কিন্তু পাবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। তাই খুব ভালো করে পড়াশোনা করতে হবে, শিখতে হবে, জানতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।